প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ছাত্রলীগ এখন বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন, কিন্তু ছাত্রলীগের বয়স কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি। আওয়ামী লীগের জন্ম হয়েছে 1949 সালে, ছাত্রলীগের জন্ম হয়েছে তার এক বছর আগে 1948 সালের 4 জানুয়ারি। এই ৭৪ বছর আসলে সত্যি সত্যি ঐতিহ্যের ৭৪ বছর, কারণ ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ সব ওতপ্রোতভাবে জড়িত। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সব মাঠের প্রগতিশীল আন্দোলন ছাত্রলীগ সবসময় সামনের কাতারে ছিল। কিন্তু ছাত্রলীগের মূল যে সংগঠন আওয়ামী লীগ গত টানা তৃতীয় দফা ক্ষমতায় আছে, প্রায় 1 যুগের মতো। সেই 1 যুগে ছাত্রলীগের এই ঐতিহ্যে অনেক অগৌরবের কালিও যুক্ত হয়েছে, অনেক বদনাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, খুন এবং স্থানীয় পর্যায়ে নানা রকমের অপকর্মের সাথে ছাত্রলীগের নাম জড়িত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাধিপত্য, তারা সব প্রতিপক্ষকে রাজনীতি করার সুযোগ না দেয় বা হলে হলে নানা রকমের অবিচারের কথা বিভিন্ন সময় আমরা শুনি। সেই ঐতিহ্যের ৭৪ বছরে দাঁড়িয়ে আজকে আমরা ছাত্রলীগের রাজনীতির মূল্যায়ন করার চেষ্টা করব। এখন আসলে ছাত্রলীগ এই যখন তাদের দল ক্ষমতায়, তখন ছাত্রলীগের ভূমিকাটি আসলে কেমন হওয়া উচিত, এখন তাদের তো দাবি জানাবে কাদের কাছে, সেই সব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে ছাত্রলীগের 3 জন নেতা আছেন, বর্তমান এবং সাবেক। আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না, আছেন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি তিলোত্তমা শিকদার, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আর যুক্ত হবেন 2 জন সাংবাদিক, আছেন 21-এ পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাস গুপ্ত, তিনি একসময় ছাত্র রাজনীতি করতেন, তবে ছাত্রলীগের সাথে জড়িত নয়, উনি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তাকে একটু দূর থেকে ছাত্রলীগকে কীভাবে দেখেন তারা, সেটাও শুনবো। আছেন দেশ রূপান্তরের যুগ্ম সম্পাদক গাজী নাসির উদ্দিন খোকন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চাই আমাদের রিপোর্টার মহসিন কবির ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি রিপোর্ট বানিয়েছি, সেটি দিয়ে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, সবকিছুতেই গৌরবোজ্জ্বল ভূমিকা যে ছাত্র সংগঠনের, তার নাম ছাত্রলীগ। তবে অতীত আর বর্তমান ছাত্রলীগে যেন বিস্তর ফারাক, কারণ ছাত্রলীগকে এখন আর ছাত্রদের অধিকারের আন্দোলনে খুব একটা দেখা যায় না। টানা 1 যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, আর এই সময়ে দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বেপরোয়া আচরণ সমালোচনার জন্ম দিয়েছে বারবার। 2019-এর সেপ্টেম্বরে চাঁদাবাজির দায়ে পদচ্যুত হন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ছাত্রলীগের ইতিহাসে যা বিরল ঘটনা। যেই অনিয়মের জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল, ছাত্রলীগ সেই অনিয়ম থেকে এখনো বেরোতে পারেনি, এটা সবচেয়ে বড় দুঃখজনক। তাদের তো দরকার তো শেয়ার, তাদের তো মূলত ছাত্রলীগটা চাঙ্গা করা বা ছাত্রলীগের তৃণমূল বা রাজপথে যে ছাত্রলীগ তৈরি করা, তাহলে এটা তো তাদের তো মূল উদ্দেশ্য, লক্ষ্য না। ছাত্রলীগের গঠনতন্ত্রে 2 মাস অন্তর বর্ধিত সভা সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়ার বিধান রয়েছে, কিন্তু দায়সারা রুটিন ওয়ার্কেই চলছে সংগঠন, যেখানে সভাপতি সাধারণ সম্পাদকই সর্বেসর্বা। এখন আমাদের ছাত্রলীগ যে কমিটি গঠন করা হয় রাতের অন্ধকারে হয়, 2 জনের মাধ্যমে হয়, প্রেস রিলিজের মাধ্যমে হয়। ছাত্রনেতাদের কাজ হচ্ছে নিয়মিত মধুর ক্যান্টিনে থাকবে, ছাত্রলীগের অফিসে থাকবে, এক্ষেত্রে তাদেরকে পাওয়া যাচ্ছে না। মাই ম্যানের সাথে দেখা করবেন, আমাদের ছাত্রলীগ অন্যান্য কর্মীদের সাথে দেখা করবেন না, এটা হতে পারে না। আমরা কথা বললে বিদ্রোহ, এই যে তকমা এটা লাগানো উচিত না। এই যখন পরিস্থিতি, তখন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্মেলনের দাবি তুলেছেন বর্তমান কমিটির নেতারা। এর ব্যক্তি সম্পত্তি মনে করতেছে বর্তমান বাংলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক। 4 বছরে কিন্তু আমাদের একটু বর্ধিত সভা হয়নি। এখন সম্মেলন যদি যথাসময়ে না হয়, এটিও একজন নেতার সবচেয়ে চরম ব্যর্থতা এবং সাংগঠনিক ব্যর্থতা। এত সব অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সভাপতি সাধারণ সম্পাদক বলছেন সবকিছুই চলছে ঠিকঠাক। যারা অভিযোগ দিচ্ছে তারা অভিযোগ দিচ্ছে কী কারণে আমি জানি না, তবে আমাদের সকলেরই উচিত যে বাংলাদেশ ছাত্রলীগের যে একজন কর্মী হিসেবে আমাদের সংগঠনকে ভালোবেসে এগিয়ে যাওয়া। তো সম্মেলন ছাড়া যে কমিটিগুলো করা সম্ভব, সে কমিটিগুলো কিন্তু আমরা সম্মেলন ছাড়া করেছি। গত 20 বছরের কথা বলতে পারি, 20 বছরের মধ্যে কখনো তো 2 বছর পরে সম্মেলন হয়নি। ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় 2018 সালের মেতে। সেই হিসেবে বর্তমান কমিটির মেয়াদ গেছে আরও 2 বছর আগেই। মহসিন কবির, এটিএন নিউজ।
ঢাকা। শুরুটা করতে চাই তিলোত্তমা শিকদার আপনাকে দিয়েই। মানে আমি খুব বেশি প্রশ্ন করার দরকার নেই, আপনাদের এখনকার কমিটির অনেক অভিযোগ বর্তমান কমিটির বিরুদ্ধে, মানে এই এত অভিযোগ কেন আপনাদের বিরুদ্ধে? অভিযোগ অভিযোগ আসবেই, অভিযোগ কতটা সত্য বা কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ছাত্রলীগ যে সংগঠনটি সেটি যে গণতন্ত্রের সাথে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই অভিযোগ যারা দিচ্ছে তাদের কথা শুনে প্রমাণ করা যায়। আর একটা জিনিস হচ্ছে ছাত্রলীগ কিন্তু এমন চলছে না যে কোনো স্বায়ত্তশাসিত কোনো সংগঠন হিসাবে কিন্তু ছাত্রলীগ চলছে না। এখানে সভাপতি সাধারণ সম্পাদকের কাজকে কেউ পছন্দ করছে বা যাদের পছন্দ হচ্ছে না তারা অভিযোগও তুলছে, এই যে সরাসরি আমরা তাদের অভিযোগগুলো দেখছি। কিন্তু অভিযোগ তোলা এবং অভিযোগ প্রমাণ পাওয়ার মধ্যে একটি বিস্তর পার্থক্য রয়েছে। সেই বিস্তর পার্থক্য আমরা বলবো না যে ছাত্রলীগের বর্তমান কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগই নেই বা তারা যে কাজ করছে পুরোপুরি সঠিক যে না সেটা আমিও বলবো। কিছু কিছু থাকে যেটা আমরা অবশ্যই আমাদের দলীয় মিটিং হয়, বর্ধিত সভা হয়নি এই কথার সাথে আমি একমত। তবে আমাদের দলীয় মিটিং হয়েছে আমাদের পার্টি অফিসে, যেটা কেন্দ্রীয় কার্যালয়, দলীয় মিটিং হয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটিকে নিয়ে। তখন পার্টির ফোরামে আমরা কথা বলেছি, আমাদের যেটা মনে হয়েছে যে কাজটি আমাদের সংগঠনের সাথে যাচ্ছে না বা করা উচিত না, আমরা সেই মাত্রায় কথা বলেছি। তবে অভিযোগ যারা দিচ্ছে সেই অভিযোগের সত্যটা কতটুকু সেটাও যাচাই করা। এটা তো একদম সত্যি যে কমিটি ধরেন 2 বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, মানে নতুন সম্মেলন হচ্ছে না, এটা তো একদম। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। আমরা জানি যে আমাদের এর আগে যে শোভন ভাই রাব্বানী ভাই ছিল সেই কমিটিটি একটি মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মধ্য থেকে সেই কমিটিটি বিলুপ্ত হয়ে নতুনভাবে দায়িত্ব পেয়েছে আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরবর্তীতে তারা ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করার পরে জানুয়ারির 4 তারিখে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামই তাদেরকে ভারমুক্ত করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের যে গঠনতন্ত্র আছে, আমরা ছাত্রলীগের সেই গঠনতন্ত্রের সর্বোচ্চ গঠনতন্ত্র আমরা মানি, যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা ছাত্রলীগে, তার সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাই। এর আগের বার যখন শোভন রাব্বানী ভাইয়ের কমিটি হয়েছিল, আপা যখন কমিটি দিয়েছিল সেটাকেও আমরা স্বাগত জানিয়েছি। আবার তাদের অনিয়ম অবিচারের ক্ষেত্রেও আমরা কথা বলেছি। আপা সেই জিনিসটা খতিয়ে দেখেছে, তার মতো ব্যবস্থা নিয়েছে। আবার আপা যখন মনে করবে যে এই দলটির সম্মেলন প্রয়োজন, তখন এই দলটি সম্মেলনের জন্য সুসজ্জিত হবে বলে আমি আশা করছি। তবে এই জিনিসটা হচ্ছে আমরা দেখেছি যে গত 2 বছর আমরা কোভিড-19 পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি। সেক্ষেত্রে এখানে এসেছে যে প্রেসের মাধ্যমে কমিটি দেওয়া, রাতের অন্ধকারে কমিটি দেওয়া। আমি অভিযোগগুলো শুনেছি, তো এই অভিযোগের ব্যাপারে আমি বলবো যে ছাত্রলীগ হচ্ছে আমাদের যে সংগঠন ছিল সেই সংগঠনে আমাদের নিয়ম ছিল, কিন্তু এটি রাষ্ট্রীয়ভাবে কিন্তু নিয়ম ছিল যে কোনো জায়গায় এত বেশি মানুষ একত্রিত হওয়া যাবে না, সভা সমাবেশ করা যাবে না, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে এই যে গত 4 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি হলো, গত 1 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি হলো, যেই জগন্নাথের সম্মেলন হয়েছে কিন্তু গত 3 বছর আগে। সেখানে তো আসলে নতুন করে সম্মেলন দিয়ে কমিটি দেওয়া সম্ভব না। 3 বছর আগে হওয়া সম্মেলনকে প্রেসের মাধ্যমে তাদের কমিটি দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে সম্মেলনের পরে কমিটি দিতে 3 বছর লাগলো, কিন্তু তার মানে বলতে হবে যেটা আস্তে এক ধরনের স্থবিরতা রয়েছে আপনাদের মধ্যে। স্থবিরতা বলবো যে আমরা অবশ্য এই যে আমি আপনাকে কিছু আগেও বলেছি যে সংগঠন যে পুরোপুরি সঠিকভাবে চলছে, একদম নিয়ম মাফিক চলছে, এটা বলার আমাদের সুযোগ নেই। তবে আমরা যেটা বলছি যে কোভিড-19 পরিস্থিতিতে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তার নিজ নিজ জায়গা থেকে এবং সংগঠনটি তাদের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের পূর্বের ঐতিহ্য যেমন ছিল ছাত্রলীগের মানব সেবার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা রক্ষা করে তারা মানব সেবার কাজে এগিয়ে গিয়েছে। তো সেই কোভিড-19 সেই দীর্ঘ পরিস্থিতির সময় কিন্তু বেশিরভাগ কমিটি দেওয়া হয়নি, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বেশিরভাগ আমাদের দেওয়া হয়নি। তো এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিটি দেওয়া হলো। আরেকটি জিনিস হচ্ছে প্রেস বিজ্ঞপ্তির কমিটিটি নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ। আসলে
প্রেসের মাধ্যমে কমিটি দেওয়াটাকে ভুলভাবে আখ্যায়িত করার কিছু নেই। ছাত্রলীগের সম্মেলন হোক বা ছাত্রলীগের কোনো জেলায় সম্মেলন হোক বা কোনো জেলায় সম্মেলন না হোক, আমরা কিন্তু প্রেসের মাধ্যমেই কিন্তু কমিটিটি সবার কাছে জানানো হয়। তো প্রেস বিজ্ঞপ্তির কমিটিকে আলাদাভাবে নাম দিয়ে আখ্যায়িত করার কিছু নেই। কমিটি সবসময় প্রেসের মাধ্যমে হয়েছে, এখনও প্রেসের মাধ্যমে হচ্ছে। যেই জায়গাগুলোতে সম্মেলন করা গিয়েছে, যেমন আমরা টাঙ্গাইলের সম্মেলন করলাম, রাজশাহীর সম্মেলন করলাম, যে জায়গাগুলোতে সম্মেলন সম্ভব হয়েছে, সম্মেলনের পরিস্থিতি ছিল, সেই জায়গাগুলোতে সম্মেলন দেওয়া হয়েছে। সিলেটের আসলে আমরা কর্মী সভা করেছি, কিন্তু সিলেটের সম্মেলনের আগেই অনেক ওরকম পরিবেশ ছিল না বিধায় তাদেরকে কমিটি দেওয়া হয়েছে। তো যেখানে কিন্তু সম্মেলনের পরিবেশ থাকে, যেখানে সম্মেলনের পূর্বে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, সেখানে কিন্তু সম্মেলনের মাধ্যমেই কমিটিটি দেওয়া হচ্ছে। যেখানে পরিবেশ থাকে না, সেখানেই কিন্তু আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি দেওয়া হয়েছে। এই প্রেসটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। তিলোত্তমা শিকদার, আপনাকে ধন্যবাদ। আমি একটু গাজী নাসিরউদ্দিন খোকন, আমি একদম তিলোত্তমার কাছ থেকে মানে সর্বশেষ কমিটির যে টাটকা অভিযোগ সেগুলোর কিছু শুনলাম। আপনার কাছ থেকে শুনতে চাই, ছাত্রলীগের যে আমি যে শুরুতে যেটা বলেছিলাম যে ৭৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন, কিন্তু গত 11-12 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ, এবং যেটা অনেক সময় তাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে ছাত্রলীগের এইসব কর্মকাণ্ড। আপনার কাছে একটা মূল্যায়ন শুনতে চাই ছাত্রলীগের এই ৭৪ বছরের আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে। আপনি তো বললেন ৭৪ বছরের সংগঠন, হচ্ছে তাদের একটা বড় বিশাল যেটা অর্জন, সেটা সবাই জানে, আমি না বললেও জানবে। এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে, বিশেষ করে যে জিনিসটা অনেকেই জানে কিন্তু এমনকি ছাত্রলীগের নেতাদেরকেও আমি বলতে শুনি না, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ছাত্রলীগের ভূমিকা। এখন আমি যদি জিজ্ঞেস করি ছাত্রলীগের কতজন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ছাত্রলীগের কতজন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের কত শতাংশ ছাত্রলীগ, সেটা অন্যান্য ছাত্র সংগঠন যাদের তত বড় অংশগ্রহণ ছিল না, তাদের যে হিসাবটা রয়েছে, ছাত্রলীগের কোনো পর্যায় থেকে আমি এখন পর্যন্ত কখনো এই হিসাবটা শুনিনি। আমার মূল্যায়নে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে ঠিক, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিবিদদের অনেকেই হচ্ছে আসলে মুসলিম লীগ করে আসা, কিন্তু তো তাদের হচ্ছে পুরো কালচারাল ট্রান্সফরমেশনটা মুক্তিযুদ্ধের মধ্যেও হয়নি বলে একটা অবজারভেশন আমার আছে। কিন্তু ছাত্রলীগের যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই যে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই স্বপ্নটা দেখা এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে ছাত্রলীগের যে ভূমিকাটা অনেক বড় ছিল, সেই জিনিসটা কখনো আমরা সেভাবে কোনো গবেষকের দেখায়, কোনো গবেষণায় কিংবা ছাত্রলীগের নেতারা কিংবা ছাত্রলীগের কর্মীদের মধ্যে হচ্ছে আমি এই বিষয়গুলি নিয়ে কখনো কথা বলতে দেখিনি। সেটা একটা আমার মনে হচ্ছে আমাদের ছাত্রলীগের অর্জনের ক্ষেত্রে ছাত্রলীগের যে বিরাট ভূমিকা, সেটা অনুল্লিখিত রয়ে গেছে ইতিহাসে। আমার মনে হয় এই বিষয়ে আরো একটু কাজ করা দরকার। আর যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের যে অতি গৌরবোজ্জ্বল ভূমিকা, সেগুলো নিয়ে তো আলোচনার বেশি দরকার নেই। সর্বশেষ যদি আমরা দেখি যে আমাদের 90-এর গণ অভ্যুত্থানও যদি দেখি, এর পরে হচ্ছে যেটা বলবো যে ধরেন যখন তাদের মূল দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে, তখন ছাত্রলীগের অনেকে অভিযোগ করেন যে তারা অনেকে অনেক পান না, কিন্তু এমনও হয়েছে আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতারা হচ্ছে নানানভাবে সরকারি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, সেটা খারাপ না, কিন্তু অপকর্মকাণ্ডের সঙ্গেও তারা যুক্ত হন। সেই জন্য হচ্ছে তারা বেশিরভাগ সময়, আপনি যে অভিযোগটা করেছেন যে ইদানিং মানে গত 12 বছর কিংবা তারও আগে আমরা যদি দেখি
যে ছাত্রলীগ বারবার খবরের শিরোনাম হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য, কোথাও হামলা হচ্ছে, কারো উপরে অন্যায় জোর জবরদস্তি করছে, তারপরে হলে অমুককে মারছে, এই ধরনের নানান দুর্নীতি কিংবা এই ধরনের খবরের জন্য হচ্ছে ছাত্রলীগ শিরোনাম হচ্ছে। তো এখন এইখানে একটা ব্যাপার রয়েছে যে যখন তাদের মূল দল যখন ক্ষমতায় থাকবে, তাদের আদর্শের সংগঠন যখন ক্ষমতায় থাকবে, আসলে ছাত্রদের তখন আসলে কি ছাত্র অধিকার নিয়ে তাদের কাজ করার স্কোপ গুলি কি কি, আমার মনে হয় এই জিনিসগুলি বের করার ক্ষেত্রে এবং এইসব চিন্তা ভাবনার ক্ষেত্রে ছাত্রলীগের থিঙ্ক ট্যাঙ্ক বোধহয় ভালো কাজ করতে পারেনি। নাইলে হচ্ছে তারা সেই জিনিসগুলি, এখন হয়তো অনেকে বলবে যে না আমরা এটা করছি, আমরা পরিচ্ছন্নতা অভিযান করছি, আমরা এই যে কোভিডের সময় এটা করছি, আমরা হচ্ছে ধান কাটতে গিয়েছি, ওয়েল সেগুলি একটা কাজ, কিন্তু এই যে ছাত্রদের অধিকার, তারপরে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের নানান ধরনের সামাজিক সাংস্কৃতিক যে আন্দোলনগুলি সংগ্রামগুলি মানুষের রয়েছে, সেইগুলির সঙ্গে ছাত্রলীগ কিভাবে ঐক্যবদ্ধ কিংবা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশে অসাম্প্রদায়িক চেতনার যে বিস্তার করা, সেসব ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকাটা আমরা সেইভাবে আমাদের কাছে দৃশ্যমান না। জি, জনাব নাসিরউদ্দিন খোকন, আপনাকে ধন্যবাদ। আমি একটু অজয় দাশগুপ্তের কাছ থেকে জানতে চাই, নাসিরউদ্দিন খোকন ছাত্রলীগের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকটাই অনুল্লেখিত রয়ে গেছে বলে দাবি করেছেন। সেই জায়গাতে আপনি ঠিক ছাত্রলীগ না হলেও ছাত্র আন্দোলনকে অনেক কাছ থেকে দেখেছেন দীর্ঘ সময়, মুক্তিযুদ্ধের সময়, ৭৫-এর পরবর্তী সময় অনেক সময়। আপনার কাছে এটা মূল্যায়ন শুনতে চাই যে নাসিরউদ্দিন খোকন যেটা বললেন সেটার সাথে আপনি কতটা একমত বা দ্বিমত? শুরুতেই ছাত্রলীগের নেতা কর্মী সমর্থক সারা দেশে যারা রয়েছে, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, তাদের সবার জন্য শুভকামনা। একটু নাসির ভাইয়ের একটু সংশোধন করি আর কি, যে উনি একটা কথা বলছেন যে মুসলিম লীগ, আওয়ামী লীগ যারা মুসলিম লীগ, এইটা কিন্তু একেবারেই মানে ইতিহাসের সঙ্গে ঠিক যায় না আর কি। অযোধ্যা, আমি এটা আমার অবজারভেশন বলছি যে না আমি সেটা বলছি, আওয়ামী লীগের যারা পলিটিক্স করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের আমি একটা বয়স্ক অংশ তো ছিল, এখন কি আমার কাছে তো মুসলিম, আমি বলছি তাহলে আপনার কাছে আমি উদাহরণটা দেই যে আমার কাছে আমি কথাটা বলি তাহলে পরিষ্কার হবে আর কি। জি, আপনি বলেন। 50-এর দশকে বঙ্গবন্ধুতে বলা যায় যে বাংলার পথে প্রান্তরে ঘুরেছেন, তখন আওয়ামী লীগের যারা জেলা বা মহকুমা কমিটির সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক এই ধরনের পদে সবই ছিলেন তরুণ। এবং 60-এর দশকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী সবই আর কি। 60-এর দশকে এরাই কিন্তু জেলা কমিটির সেক্রেটারি এবং 66 পরে এসে সভাপতি হয়ে গেল। 70-এ এসে আওয়ামী লীগে যখন নির্বাচন আসলো পাকিস্তানে প্রথমবারের মতো, তখন মুসলিম লীগের একদল নেতা বা ব্যবসায়ী বা শিল্পপতি বা এই জাতীয় প্রভাবশালী সাবেক আমলা, সাবেক আর্মি অফিসার, এরা এসে যুক্ত হলো। কিন্তু 50-60-এর দশকে যারা আওয়ামী লীগের ভিত, যারা 6 দফাকে 1 দফায় পরিণত করেছে, এরা কিন্তু সবই হচ্ছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বা গণতান্ত্রিক যুবলীগের মধ্য দিয়ে বের হয়ে আসা। আচ্ছা নাসির ভাই, এইটা কিন্তু বিতর্কের বিষয় না, আমি এটা নিয়ে বিতর্ক করে সময়টা কাটাতে চাই না। আমি আবার বলছি যে আমি এটা নিয়ে বিতর্ক চাই না। আমি বিতর্ক করছি না, আমি আপনাকে আমাকে বলতে দেন, আমার বিষয়ের মধ্যে না। আমি যে বিষয়টা বলতে চাই সেটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে খোকন, আমি পরে আপনার কাছে শুনবো, অযোধ্যাটা শেষ করি। জি, আমার মনে হয় যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের জন্য সবচেয়ে বড় সুযোগটা কি, সুবিধাটা কি? বাংলাদেশে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় মিলে এখন কিন্তু প্রায় 5 কোটি ছাত্রছাত্রী, এবং তার মধ্যে প্রাথমিক যদি বাদ দেই তাহলে 3 কোটি ছাত্রছাত্রী। একটা দেশে এই যে ধরেন এসএসসি পাশ করলো 21 লাখ, পরীক্ষা দিয়েছে 22 লাখ, এই যে একটা বিপুল শিক্ষিত জনগোষ্ঠী, এই শিক্ষিত জনগোষ্ঠী করোনাকালে হয়তো ততটা শ্রেণীকক্ষে না, কিন্তু বাকি সময় তো তাদের অবস্থান হচ্ছে শ্রেণীকক্ষে। এবং এই প্রজন্ম, তার পূর্ব
দুইটি আগের প্রজন্ম হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ছাত্রলীগের সামনে কিন্তু এইটা হচ্ছে একটা মানে অফুরান সম্ভাবনার জায়গা আর কি। এখানে সাদ্দাম হোসেন সম্ভবত আছেন। কয়েকদিন আগে আমি এই যে বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচি পালন করি, এই পাথওয়ে টু জেনোসাইড ৭১-এর জায়গাগুলো দেখানো, আমার সঙ্গে ছিলেন বটতলা থেকে হাঁটতে হাঁটতে ৩ ঘন্টা মধুর ক্যান্টিনে, সেইখানে ছিলেন কিন্তু ব্রিটিশ হাই কমিশনার এবং তার স্ত্রী। সাদ্দাম এর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের কথা হয়েছিল। পরে আমাকে মধুর ক্যান্টিনে ভাঙা চেয়ার টেবিলে বসেই বললেন যে ক্যাম্পাস ইজ ভেরি মাচ পিসফুল। মানে এই যে একটা ধারণা তৈরি, এই ছাত্ররা, ছাত্রলীগের নেতা কর্মীরা এই যে বললেন মধুর ক্যান্টিনের কথা, তাদের জায়গা কিন্তু হওয়া উচিত ক্লাসরুম। মধুর ক্যান্টিন প্রয়োজনের সময় কিংবা একটা আড্ডা অবশ্যই ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গা। মধুর ক্যান্টিনের গ্রিন রুম কিন্তু ছাত্র আন্দোলনের নেতাদের জন্য হতে পারে না, কর্মীদের জন্য হতে পারে না। বাংলাদেশে এখনকার যে অবস্থা, ছাত্রদের এই যে তরুণ প্রজন্ম, বহু বিভ্রান্তি, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে 50 বছরের মধ্যে প্রায় 30 বছর স্বাধীনতা বিরোধী অপশক্তি শাসন করেছে এবং তারা আমাদের ইতিহাসের ভুল বিকৃত ব্যাখ্যা ছাত্রছাত্রীদেরকে দিয়েছে। সেই ব্যাখ্যা, সেই ভুল বিভ্রান্তি কাটাতে কিন্তু মধুর ক্যান্টিন বা নিজের অফিস অবশ্যই প্রয়োজন সংগঠনের জন্য। আজকে যে আলোচনাটা শুরুতে আপনাদের প্রতিবেদন উপস্থাপন করা হলো, তাতে কিন্তু দেখলেন যে কমিটিগুলো নিয়ে আলোচনা। ছাত্রলীগের নেতা কর্মীরাও কিন্তু কেউই বলল না কমিটির বাইরে কোনো কথা, যে বর্তমান সময়ে তাদের সামনে করণীয় গুলো কি। এই যে 5 কোটি ছাত্রছাত্রী, এই যে গতকাল পরশুদিন বই দিল, এই বইয়ে যদি কোনো ভুল থাকে, আমরা আলোচনা করি বিভিন্ন সময় যে মিডিয়া কিন্তু ধরিয়ে দেয় যে বইয়ে ভুল ভ্রান্তি কোথায় আছে বা বইয়ে অসঙ্গতি কিছু আছে কিনা। এই বিষয়টা কিন্তু আলোচনায় নিয়ে আসতে হবে যে এই বইয়ের এই পাতায় মুক্তিযুদ্ধটা ঠিকভাবে উপস্থাপন হয় নাই, কিংবা এই জায়গাটায় এই যে তথ্য প্রযুক্তির অগ্রগতি সেই বিষয়টা ভালোভাবে আসে নাই, কিংবা মুক্তিযুদ্ধের বা আমাদের ইতিহাসের বা ভবিষ্যতের বাংলাদেশের করণীয় তরুণ প্রজন্মের, আমরা যেটা বলি যে তরুণ ছাত্রছাত্রীরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ তাদের সামনে, আমরা আমাদের সময় একটা মুক্তিযুদ্ধ করেছি, সেই অসঙ্গতিগুলো কিন্তু তুলে ধরাটা হবে। কমিটি নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যস্ত থাকবে, আলোচনায় সময় কাটাবে, তার চেয়ে অনেক বেশি সময় কাটানোর এখনকার এই সপ্তাহটায় কথা ছিল কিন্তু পাঠ্য বইগুলো যেগুলো প্রকাশ হয়েছে, বিলি হয়েছে, সেই বিলি বন্টনে শিক্ষকদের সহায়তা করা এবং বইয়ের ভেতরে কি কন্টেন্ট আছে, কি উপাদান আছে, তাতে কোনো ভুল আছে কিনা, কিংবা কোন অধ্যায়টা খুব ভালোভাবে উপস্থাপন হয়েছে, বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধু কন্যার কথা ঠিকভাবে আছে কিনা, সেই জায়গাটা নিয়ে পর্যালোচনা কিন্তু হওয়া উচিত ছাত্রলীগের নেতাদের, বিশেষ করে কমিটিতে যারা আছে তাদের জন্য প্রধান কাজ। এবং সেই কাজটা তারা ভালোভাবে করতে পারে যদি তারা সবাই শ্রেণীকক্ষে থাকে। ছাত্র আন্দোলন বড় সংগঠনের জন্য নেতৃত্ব দিতে 29 বছর বা 27 বছরের কিন্তু দরকার নেই। 20-22 বছরে সারা দুনিয়ায়, ইউরোপে আমরা যে ছাত্র আন্দোলন দেখেছি 60-এর দশকে কিংবা পরবর্তী সময়েও, 20-22 বছরের তরুণ তরুণীরা কিন্তু লাখ লাখ ছাত্রছাত্রীকে নেতৃত্ব দিতে যোগ্য হয়ে উঠে। কাজেই এই যে বয়স সীমারও, যদি কেউ 50 বছরে পড়াশোনা করে নর্মাল বিশ্ববিদ্যালয়ে, সেও ছাত্র আন্দোলনের কোন সংগঠনের কমিটি হতে পারে। কিন্তু আমি মনে করি ছাত্রলীগের সামনে এখন অফুরান সুযোগ আছে। 13 বছর ধরে একটানা ক্ষমতায় একটি দল, সেটা বড় ধরনের একটা মানে বড় অর্জন কিন্তু এই সরকার, যেগুলো ছাত্রদের সামনে নিয়ে যেতে পারে। এবং আমি বলবো যে বর্তমান সময়ে দক্ষ মানব সম্পদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ পূরণের জন্য পূরণ যাতে না হয় সেজন্য একটি অপশক্তি সক্রিয়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম ছাত্রলীগের অবশ্যই করতে হবে, রাজপথে থাকতে হবে। কিন্তু শেষ করব এই কথাটা বলে যে মূল অবদান তাদের রাখতে হবে শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য তাদেরও সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং একই সঙ্গে নিজেদেরও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। জি, অজয় দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ইসাক আলী খান পান্না, আপনারা যেমন গাজী নাসিরউদ্দিন খোকন বলছিলেন 90-এর গণঅভ্যুত্থানের কথা, আপনি সেই 90-এর গণঅভ্যুত্থানের একজন সৈনিক, আপনাকে অভিনন্দন। কিন্তু একটা কথা হলো যে আপনারা যখনকার ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছেন তখন আপনাদের সামনে একটা লক্ষ্য ছিল যে স্বৈরাচারের পতন ঘটাতে হবে বা এরকম,
কিন্তু এখন ধরেন সেই অর্থে কিন্তু ছাত্রলীগের সামনে ওইরকম কোনো আন্দোলনের ইয়ে নেই, কিন্তু ফলে এই ছাত্রলীগের দুই সময়ের যে ফারাকটা, সেটা আপনার অবস্থান থেকে আপনি কেমন, আপনি যখন নেতৃত্ব দিয়েছেন আর এখন যারা নেতৃত্ব দিচ্ছে, সেই পার্থক্যটা আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং সহ আলোচক সকলকে আমি ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আমাদের সময়টা ছাত্রলীগের যারা দায়িত্ব পালন করেছে, আমরা যারা এই সংগঠনের কর্মী ছিলাম, আপনি যথার্থ বলেছেন যে তখন আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এই সংগঠনটি সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য। তিনি এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই ছাত্রলীগকে তিনি সৃষ্টি করেছিলেন 48 সালের 4 জানুয়ারি। সেই লগ্ন থেকেই কিন্তু এই ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, যার ধারাবাহিকতায় এই বাংলা এবং বাঙালির সকল অধিকার প্রতিষ্ঠার জন্যই এই সংগঠন নিরলসভাবে কাজ করে গেছে। আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন, আমাদের সংগঠন থেকে বিদায় নিয়েছেন। আমি সকলের রুহুর মাগফিরাত কামনা করছি। সংগঠন কিন্তু থেমে থাকেনি। যখন যেই প্রয়োজন আসছে এই জাতির ক্রান্তি লগ্নে, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ক্ষণে তার নির্দেশ এবং তার পরামর্শেই এই সংগঠন কিন্তু পরিচালিত হয়ে আসছে এবং সকল দাবির সাথেই তারা লড়াই করেছে। বঙ্গবন্ধুকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে এবং আমাদের জাতীয় নেতাদের হত্যার পর একটি ক্রান্তিকার আমরা পার করে আসছি। ঠিক তখন আমাদের স্বপ্নটা ছিল বঙ্গবন্ধুবিহীন এই বাংলাদেশে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার, বাংলাদেশে গণতন্ত্র সামরিক জান্তাদের হাতে বন্দী, এই গণতন্ত্র পুনরুদ্ধার, এবং এমনকি বাংলাদেশে মানুষের ভোট এবং ভাতের অধিকারও ছিল না, স্বাধীনতার মূল্যবোধ নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্ত্রের ঝনঝনানি, কালো টাকার দৌরত্ব, পেশি শক্তি নিয়ন্ত্রিত, এই অবস্থার থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার সহ সকল হত্যার বিচার এই বাংলাদেশ ছাত্রলীগ চেয়েছে। ঠিক 81 সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে তিনি এই আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, পাশাপাশি বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে বাংলাদেশ ছাত্রলীগকে নূতন করে আবার একটি স্বপ্ন দেখলো। কি সেই স্বপ্ন? এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে, এই বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এই বাংলাদেশে আমি আমার মৌলিক অধিকার, ভোটাধিকার আমি ফিরে পাবো। এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে 90-এর আন্দোলনের কথা বলেছিলাম, সেই সময়ের সাথে কিন্তু এই সময় পার্থক্য অনেক। সেটাই আমি আসছি, যেই কথা আপনি বলেছেন যে 90-এর আন্দোলন, সেই 90 আন্দোলনে কিন্তু আপনিও একজন আমাদের সেই সহযোদ্ধা ছিলেন তখন। তো আমাদের সেই সময় একটি লক্ষ্য ছিল অধিকার আদায়ের লক্ষ্য। আজকের বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার, এবং এই সরকার আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি স্বাধীন ছাত্র সংগঠন। আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, তিনি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাংবিধানিক নেত্রী। আমরা তার পরামর্শ, তার সাজেশন নিয়েই কিন্তু এই সংগঠনে কাজ করেছি। আমাদের ওই সময়কার আন্দোলন সংগ্রামের যে দাবিগুলো ছিল, এখন কিন্তু ছাত্র সংগঠন, ছাত্র সমাজে সেই দাবির প্রয়োজন হয় না, কারণ অনেক দাবি কিন্তু ফয়সালা হয়ে গেছে। আমাদের সময়কালীন অবস্থা এবং আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের নেতৃত্বে চলমান ছাত্রলীগের যে উদ্দেশ্য, আকাঙ্ক্ষা এবং সামনে যে লক্ষ্য ছিল, সেটি কিন্তু অনেক কিছুই মীমাংসা হয়ে গেছে। এখন বর্তমান ছাত্রলীগের নেতৃত্ব এবং ছাত্র সমাজের দায়িত্ব এবং কর্তব্য, আমি মনে করি যে এই বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই বাংলাদেশ গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্য ধাপে ধাপে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চেষ্টা করছে। আজকের দেশ কিন্তু বিশ্বের দরবারে উন্নয়নশীল একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই তরুণ সমাজের কাজ হয়েছে এবং তাদের কর্তব্য হবে লেখাপড়ার পাশাপাশি দেশ গড়ার ক্ষেত্রে তাদের আত্মনিয়োগ করা, এবং তারা আজকে বর্তমান সরকার প্রধানকে তাদের সহযোগিতা করা, শিক্ষা অঙ্গনের সমস্যাগুলো কি সেগুলো চক আউট করা এবং তার নিরসনের জন্য পরামর্শ দেওয়া, সেই দাবিগুলো তাদের সামনে নিয়ে কাজ করা। পাশাপাশি নিজেদেরকেও তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি হবে আগামী এই দেশ গড়ার ক্ষেত্রেই কিন্তু তাদেরকে শিক্ষিত
একটি সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ হিসেবে তাদেরকে তৈরি করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু যে কথাটি বলেছেন বারবার, যে আমার সোনার সন্তান চাই, সোনার মানুষ চাই, সেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা কাজ করার এখন সুযোগ এসেছে, যে কাজ করার সময় এক সময় ছিল না। আমাদের কথা বলতে গেলেই আমাদের রক্ত ঝরতো, কথা বলতে গেলেই আমাদের নেতাকর্মীদের গুম করা হতো। জিয়াউর রহমান বাংলাদেশের যে ব্যবস্থা করেছিল, এরশাদ যে ব্যবস্থা করে গিয়েছিল, আমরা সেখান থেকে কিন্তু আজকে মুক্তি পেয়েছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান তরুণ এই ছাত্র সমাজ, মেধাবী এই ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্র সমাজের মাঝে গিয়ে বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে পরিকল্পনা, এগুলো ছাত্র সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া এবং গ্রামগঞ্জ, পাড়া মহল্লা সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিরলস পরিশ্রম করে ছাত্র সমাজকে কনভিন্স করে দেশ গড়ার ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে কাজ করতে হবে। আপনাদের এত বড় দায়িত্ব, আমি একটু সাদ্দামের কাছে শুনবো দুটি কথা। একটি হলো যে অজয় দাশগুপ্ত বলেছেন আপনাদের সামনে অফুরান সম্ভাবনার কথা, এবং আপনাদের পূর্বসূরি ইসাক আলী খান পান্না তিনিও আপনাদের অনেকগুলো দায়িত্বের কথা বলেছেন। সেই দায়িত্ব আপনাদের এখনকার প্রজন্মের ছাত্রলীগ কতটা পালন করতে পারছেন? ধন্যবাদ। প্রথমেই এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামের তরুণ প্রজন্মের অরুণ প্রাতের তরুণ দল এবং ন্যায়ের পথের নিরলস যাত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহ এবং স্মৃতিধন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল স্তরের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, আমাদের গণমাধ্যমের বন্ধু, আমাদের আলোচক সমালোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ কালোত্তীর্ণ সংগঠন, যুগোত্তীর্ণ সংগঠন। যুগের চাহিদা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের সাথে নিয়ে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে, যেটির বয়ান ইতিমধ্যেই আমাদের সম্মানিত আলোচক বৃন্দ দিয়েছেন। সেটি গণতন্ত্র, স্বাধীনতা, মৌলবাদ বিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের আন্দোলন এবং পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে খুনিদের বিচার করা, এই প্রক্রিয়াগুলোতে আমরা সফল হয়েছি। এবং 2008 সালের পর থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার, বিশেষ করে তরুণ প্রজন্মের ম্যান্ডেটের উপর ভিত্তি করে যে সরকার ক্ষমতায় আছে, সেই সরকার ক্ষমতায় এসেছে। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দিন বদলের রাজনীতি উপহার দিয়েছেন, সেই দিন বদলের রাজনীতির বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগও চেষ্টা করেছে দিন বদলের ছাত্র রাজনীতি উপহার দেওয়ার জন্য। এবং সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নির্মাণ করতে পেরেছি, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক বাতাবরণ আমরা উন্নত করতে পেরেছি, শিক্ষাঙ্গনের সমস্যা সংকট নিরসনে আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় কথা, এই সময়ের চ্যালেঞ্জ, পুরনো দিনের ছাত্রলীগ, নতুন দিনের সময়ের ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে নতুন চ্যালেঞ্জগুলো এসেছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছে। আজকে বঙ্গবন্ধু কন্যার সরকার দেখুন, যেহেতু এটি একটি গণবান্ধব সরকার এবং তারুণ্য বান্ধব সরকার, এবং সবচেয়ে বড় কথা, শুধু দলীয় কারণে এটি বলছি না, আমরা মনে করি যে শিক্ষার্থীদের আস্থার ঠিকানা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা। সেই জায়গা থেকে বর্তমান সরকারের আমলে শিক্ষা আন্দোলনের এর আগে যে বিষয়বস্তুগুলো ছিল, জাতীয় শিক্ষানীতি বিরোধী আন্দোলন হয়েছে, সেদিক থেকে 2010 সালে একটি যুগোপযোগী, ইনক্লুসিভ, আধুনিক এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। কারিগরি শিক্ষার দাবি ছিল, বর্তমান সরকার কারিগরি শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে এবং 2041 সালের মধ্যে 50 ভাগ শিক্ষার্থী যেন কারিগরি শিক্ষার আওতায় আসে, সে ব্যাপারে তারা কাজ করছে। আমাদের জেলায় জেলায় মেডিকেল কলেজ হচ্ছে, আমাদের সরকারি অর্থায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, নারী পুরুষের শিক্ষার সমতা এসেছে। মেয়েরা, আমাদের কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়েরা বরং ছেলেদের চেয়ে ভালো করেছে। প্রাথমিকে, কলেজে মেয়েদের সংখ্যা বরং আমরা অনেক বেশি আজকে আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে আমরা শিক্ষা খাতে অনেক যুগোপযোগী অর্জনের একটি দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি। সেদিক থেকেই বাংলাদেশ ছাত্রলীগ এই অর্জনগুলো সামনে রেখে আমরা যেটি চেষ্টা করছি, সেটি হচ্ছে যে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে যেন আমরা ছাত্র রাজনীতিকেও পরিবর্তন নিয়ে আসতে পারি, পরিবর্তনের যে সুর, সেই সুরকে যেন আমরা আত্মস্থ করতে পারি। পৃথিবীর অন্যান্য দেশের সমপর্যায়ের দক্ষ গ্রাজুয়েটদের মানসম্পন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সেটু হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে। এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার যে রূপরেখা বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেন দক্ষ মানব সম্পদ উপহার দিতে পারে, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার যেন সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে, পাঠ্যক্রম, শিক্ষাসূচির যে পরিবর্তনগুলো প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং এই 75তম জন্মদিন এবং 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক সামাজিক বিষয়, যেগুলো আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র রাজপথের বিষয়বস্তুই ছাত্রলীগের ছাত্র আন্দোলনের বিষয়বস্তু, সেটি নয়। আজকে কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে, আপনি যেহেতু বললেন যে এই সময়ের চ্যালেঞ্জ, আমাদের উপলব্ধি হচ্ছে আজকেও বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা যেখানে নারীর ক্ষমতায়নের জন্য প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড পেয়েছেন, আজকেও কিন্তু বাংলাদেশের 50 ভাগ মেয়ে বাল্যবিবাহের শিকার হয়। বাল্যবিবাহের শিকার হওয়ার কারণে
মাতৃমৃত্যুর ঘটনা যেমন ঘটে, কিশোরকালীন মাতৃত্বের ঘটনা ঘটে এবং নারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটি ব্যাহত হয়। আজকে 50 ভাগ নারী বাল্যবিবাহের শিকার হয়, সেখানে ছাত্র আন্দোলনের ভয়েস কীরকম হওয়া প্রয়োজন, কিংবা এটি কি ছাত্র আন্দোলনের মেইন ভয়েস হওয়া প্রয়োজন কিনা, এটি কিন্তু আজকে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদেরকে ভাবায়। যৌতুকের ঘটনা ঘটে, গার্হস্থ সহিংসতার ঘটনা ঘটে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা মনে করি যে ছাত্র রাজনীতি পরিচালিত হওয়া উচিত। এবং নারীদের উপর নিপীড়নের ঘটনা ঘটে আজকে দিনেও। এই সামাজিক বিভিন্ন বাস্তবতা, সামাজিক বিভিন্ন সীমাবদ্ধতা এবং সমাজে ধর্মীয় রাজনীতি যারা করে, বিশেষ করে বিএনপি জামায়াত যারা ধর্মীয় রাজনীতিকে পৃষ্ঠপোষকতা প্রদান করে, সেই চ্যালেঞ্জ যেন আমরা আগামী দিনে মোকাবেলা করতে পারি, সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মসূচিগুলো নির্ধারণ করার চেষ্টা করছে। এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এখনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দেখতে পাই। সাম্প্রদায়িক রাজনীতিকে একটি রাজনৈতিক দল সুনির্দিষ্ট রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করে। তরুণ প্রজন্ম কিন্তু তার সেই লড়াই এখনো অব্যাহত রেখেছে এবং এই লড়াইয়ের আমাদের প্রজন্মেই যেন এই লড়াইকে আমরা সমাপ্ত করতে পারি, আমরা যেন বিজয়ী হতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সাদ্দাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে। আজকে যে ছাত্রলীগের যে 74 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের বা এখন সামনে ভবিষ্যতের করণ ইত্যাদি নিয়ে জনাব গাজী নাসিরউদ্দিন খোকন বিরতির আগে সাদ্দাম হোসেন যেখানে শেষ করলেন, আমি ঠিক সেই জায়গাটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি শেষ করলেন যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে ছাত্রলীগ মাঠে আছে, থাকবে। তবে আমার একটু আক্ষেপের কথা যদি বলি, গত দুর্গাপূজার সময় কুমিল্লার যে ঘটনা, সেই ঘটনার পরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে। সেই হামলার অনেক সময় কিন্তু সেই হামলার ঠেকানোর ক্ষেত্রে মানে ছাত্রলীগ বা ক্ষমতাসীন আওয়ামী লীগদের খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাইনি। সেটা কিন্তু আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে মানুষের কাছে ভোট চাইতে যান, আর এখন হামলার সময় আপনারা তাদের পাশে থাকেননি, সেই কথা তিনি তাদের কর্মীদের বলেছেন। সাদ্দাম যেখানে শেষ করলো তার লড়াইয়ের কথা, সেই লড়াইটা কিন্তু আসলে মাঠে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এখন তাদের সবচেয়ে বড় যে কাজটি হওয়ার কথা, সেইখানে একটা ঘাটতি দেখতে পাই। সেইখানে একটু আপনার কথা শুনতে চাই যে আসলে এই জায়গাতে ছাত্রলীগের আরো বলিষ্ঠ ভূমিকা থাকা দরকার কিনা। অবশ্যই, মানে আমরা যতই বলি হচ্ছে এখন দেশ গড়ার বিষয়, দেশের সবকিছু আমরা মনে করছি এখন অর্জন হয়ে গেছে, এখন আমরা কেবল দেশ গড়বো, উন্নয়নের কথা বলবো, বাট আসলে বাস্তব চিত্র তা না। দেশে হচ্ছে আমরা সামাজিক গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, তারপরে হচ্ছে আমাদের পাবলিক স্পিয়ার দেখি, আমাদের জনপরিসরে যদি দেখি, সেখানে আমরা দেখব অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা কি পর্যায়ে আছে। আমরা তো তার ডেমনস্ট্রেশনও দেখি যে দুর্গাপূজার সময় হামলা হচ্ছে, তারপরে হচ্ছে এই ধরনের নানান বিষয়, আরো ছোটখাটো বিষয় আমি হয়তো উল্লেখ করছি না, সেরকম বড় বড় সমস্যা দেশে এখনো রয়ে গেছে। দেশে তো গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের একটা বড় চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে। দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক ত্রুটি রয়ে গেছে। যদি আমরা বলি হচ্ছে এখনো তো আমাদের দেশ, বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর, 50 বছর পরে হচ্ছে এখনো 3 ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে। এখন হচ্ছে বাংলাদেশের আমরা যে সংবিধানে যেটা রয়েছে যে আমরা এক রকমের শিক্ষা ব্যবস্থায় থাকবো, সেটা তো আমরা থাকতে পারছি না। তো সেখানে এখন আমরা সেটা অর্জন করতে পারিনি। তাহলে আমাদের চ্যালেঞ্জগুলি কিন্তু আমরা যেটা বললাম যে একটা সামরিক শাসনের একটা ইয়ের থেকে আমরা হয়তো উদ্ধার পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক যে চর্চা, একটা মুক্ত সমাজ, একটা উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে ব্যাপার, তার যে সাংস্কৃতিক উচ্চতা থাকবে, সেটা তো একটা নিরন্তর সংগ্রামের ব্যাপার হচ্ছে। তো ছাত্রলীগের কাজ কেবলমাত্র ক্লাসরুমে পড়াশোনা করবে কিংবা ছোট ছোট সরকারের যে উদ্যোগ সেগুলিকে সমর্থন করবে, সেগুলির পক্ষে কাজ করবে, ব্যাপারটা তা না। ছাত্রলীগের কাজ হওয়া উচিত ছাত্র সমাজের সমস্যা এবং ছাত্র সমাজের অধিকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, যে সমাজে যে এখনো যে একটা বড় অসাম্য রয়েছে, সমাজে নানান ধরনের সমস্যা রয়েছে,
সেইগুলির ব্যাপারে যে সোচ্চার কণ্ঠ, মানে মানুষের রাজনৈতিক সচেতনতা, যে গণতান্ত্রিক বোধ, আমরা তো জানি যে সেগুলি বাংলাদেশে এখনো 50 বছর পরও অর্জন করতে আমরা পারিনি। তো সেই বিষয়গুলি নিয়ে তো আমাদের কাজ করতে হবেই, এবং ছাত্রলীগের উচিত সেই সব আন্দোলনেও নেতৃত্ব দেয়া, এবং সেই সব আন্দোলনের নেতৃত্ব দিতে হলে ছাত্রলীগকেও সেভাবে ছাত্রলীগের নেতৃত্ব, ছাত্রলীগের কর্মীদেরকেও সেভাবে গড়ে তোলার ব্যাপার রয়েছে। এখন শুধুমাত্র পাশ করবে, পরীক্ষা করবে কেন? আমার কথা হচ্ছে মধুর ক্যান্টিন তো কেবল হচ্ছে মানে সেখানে গিয়ে রাজনৈতিক দলাদলি করবে সেই জায়গা তো না। মধুর ক্যান্টিন আমি যদি বলি হচ্ছে এইটা যদি আপনি ব্রডার সেন্সে দেখেন, এটা হচ্ছে আপনার মানে পাঠ্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার যদি বলি, তাহলে আমার কথা হচ্ছে মধুর ক্যান্টিনে গেলে সমস্যা নেই। মধুর ক্যান্টিনে গিয়ে রাজনীতি যদি করে, সংস্কৃতি চর্চা করে, আড্ডা মারে, গল্প করে, তাতে আসলে কোনো সমস্যা নেই। ব্যাপারটা যেটা হচ্ছে এই যে একটা সুস্থ এবং গণতান্ত্রিক সমাজ যে নির্মাণ করা, শক্তিশালী করা, সেই জিনিসগুলি করার জন্য, সেই জিনিসগুলিতে নেতৃত্ব দেওয়ার জন্য, ছাত্র সমাজের কণ্ঠ নিজেদের মধ্যে ধারণ করার জন্য ছাত্রলীগকে কিভাবে গড়ে তুলতে হবে, আমার মনে হয় সেই কথাগুলি আরো জোরালো ভাবে আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকীতে বলা দরকার। যেখানে অনেকগুলি আপনার রিপোর্টেই হচ্ছে যেখানে অনেকগুলি যে অভিযোগ এসছে, যেমন হচ্ছে যে আপনাদের একজন নেত্রী সেই জিনিসটা রিপিট করার চেষ্টা করলেন, যে প্রেস বিজ্ঞপ্তি, আমরা জানি হচ্ছে আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হচ্ছে কমিটি দেওয়া সব সময় এটা একটা প্র্যাকটিস দেয়, কিন্তু তার মানে এই না যে হচ্ছে দলের অন্য কেউ জানবে না, আপনার দলের অন্য কেউ জানবে না, আপনারা দুজনে মিলেই হচ্ছে এটি কমিটি দিয়ে দিবেন এবং সেটা নিয়ে অভিযোগ হবে। এই যে আমি সম্প্রতি আমি আজকে নিউজে পড়লাম যে আপনাদের যে ময়মনসিংহের যে জেলা কমিটি হয়েছে, এবং ময়মনসিংহ জেলা কমিটি হয়েছে, এবং সেই ময়মনসিংহ জেলায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি যে সঞ্জিত, তার বাড়ি সেখানে, এবং সেই কমিটির যে নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে পর্যন্ত নাকি সঞ্জিত পর্যন্ত নাকি চেনেন না। তাহলে এইভাবে যদি নেতৃত্ব বাছাই করা হয়, তাহলে আমার কথা হচ্ছে অভিযোগ তো এইগুলি উঠবেই, এবং সেগুলিকে প্রেস বিজ্ঞপ্তির কমিটি তো বলবেই। আপনারা কেন হচ্ছে করোনার দোহাই দিয়ে বলছেন আপনারা কমিটি করতে পারেন না, মিটিং করতে পারেন না কেন? আমরা এখন আপনারা যে টক শো গুলি সব জায়গায় চলেছে না, ইয়েতে ওয়েবিনার হচ্ছে না, মানুষকে জুম, তারপরে হচ্ছে এই যে স্ট্রিমিয়ার্ড, নানান মাধ্যমে হচ্ছে সব মিটিং হচ্ছে না, দেশের ক্যাবিনেটের মিটিং বসতে পারতেছে, কেন ছাত্রলীগের বর্ধিত সভাগুলি কেন হতে পারবে না? ছাত্রলীগকে তো আরো বেশি এই কর্মী বান্ধব, এই যে প্রযুক্তি বান্ধব হতে হবে। তারপরে আমি আজকের খবরে আবার পড়লাম হচ্ছে যে ঠাকুরগাঁও জেলার যে আওয়ামী লীগ ছাত্রলীগের যে কমিটি হয়েছে, সেইখানে হচ্ছে এমন একজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে যিনি হচ্ছে পুরোপুরি ছাত্রলীগের লোক না, এবং তিনি অন্য একটি দলের নেতার একজন ঘনিষ্ঠ জন। তো তাতে নিয়েও দেখলাম যে উষ্মা তৈরি হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের মধ্যে। তো আমি বলছি কি, আপনারা যদি গণতান্ত্রিক উপায়ে, আপনারা যদি সঠিক চর্চার মাধ্যমে যদি এই কমিটিগুলি গঠন করতেন, তাহলে এই অভিযোগগুলি উঠতো না। এখন এই অভিযোগগুলি উঠলেই কিন্তু সেগুলি নাকচ করে দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা দুই একটি সমস্যা রয়েছে এটা বলে কিন্তু মূল সমস্যাকে পাশ কাটানো যাবে না। জি জি, আমি প্রবাসদা, আমি আরেকটা আমার একটা বক্তব্য, একটা ক্লারিফিকেশন দিব যে এইভাবে আমি যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে যেটা বলছিলাম, এটা আমি সবার সম্পর্কে বলি না। আমি বলেছি যে মুক্তিযুদ্ধকালীন যে সময়ে আওয়ামী লীগের নেতৃত্বের একটা অংশ আমরা জানি হচ্ছে খন্দকার মুশতাকের নেতৃত্বে একটি অংশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো তারা কি আপনারা এখন যদি বলেন যে খন্দকার মুশতাক একজন সঠিক আওয়ামী লীগার ছিল, আমি এটা মানতে রাজি না। কারণ হচ্ছে 70 আপনি দেখবেন যে 71 সালে যে মালিকের মন্ত্রিসভায় সেখান থেকে 4-5 জন আওয়ামী লীগের লোক মন্ত্রী হয়েছিল। 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর হচ্ছে দেখলাম যে পুরো মন্ত্রিসভা আওয়ামী লীগের লোকজন তারা হচ্ছে খন্দকার মুশতাকের সঙ্গে যোগ দিয়েছে। আমি হচ্ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি যে আওয়ামী লীগের অনেক লোক মুসলিম লীগের মাইন্ডসেট নিয়ে
জি জি, নাসিরউদ্দিন খোকন, আপনাকে ধন্যবাদ। জি, তিলোত্তমা শিকদার, আবার ঘুরে ফিরে আপনার কাছে সেই, আমি ভেবেছিলাম যে অভিযোগের কথা বলবো না, কিন্তু আরও অনেকগুলো নতুন অভিযোগ। এবং আমি যদি ময়মনসিংহের কমিটির কথা বললেন নাসিরউদ্দিন খোকন, আমি যদি সিলেটের কমিটির কথা বলি, আপনাদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে রীতিমতো বাণিজ্যের অভিযোগ এসেছে, যে আপনারা টাকা খেয়ে কমে দিয়েছে, এমন অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো আপনি বলবেন যে অভিযোগগুলো সত্যি না, কিন্তু আপনাদের দলের নেতারাই কিন্তু বলছে, এটা এমন না যে ছাত্রদল বলছে বা শিবির বলছে, ছাত্রলীগের নেতারাই আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলো করছে, ফলে একদম উড়িয়ে দিলেই পুরো জিনিসটা মিলিয়ে যাবে না আর কি। না, এটা উড়িয়ে দিলেই মিলিয়ে যাবে না, অথবা আমরা একটা ঘটনাকে পাশ কাটাতে অন্য ঘটনার প্রবাহগুলো বলছি না, জিনিসটা কিন্তু এমন না। তো হ্যাঁ, সমস্যার কথায় আসি। এখানে বারবার বলা হচ্ছে যে এতগুলো নেতা অভিযোগ করতো না, বা এতগুলো নেতা অভিযোগের বিষয় বলতো না যদি কিছুই না হতো। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আপনারা অভিযোগ বাদে অন্য কারো ইন্টারভিউ নিয়েছিলেন কি না কথা বলার জন্য? আপনারা তাদের কাছ থেকেই কথাগুলো শুনতে চেয়েছিলেন যারা আসলে এই দলের ব্যাপারে একটি সমালোচনা করবে। প্রেসিডেন্ট সেক্রেটারির কথাও আছে, ফলে মানে যারা অভিযোগ করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তার সবার কথাই রয়েছে, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারির কথা রয়েছে, আর দলের বিরুদ্ধে যারা অভিযোগ রয়েছে তাদের কথাও রয়েছে। আসলে অভিযোগ থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটার মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে। এটা বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসও রয়েছে, গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি যেটা বলবো যে আপনি কমিটির যেটা বলছেন, তো একটা জায়গায় এই যে কিছুদিন আগে হচ্ছে সিভি জমা পড়লো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো একটা জায়গায় যখন সিভি জমা পড়ছে তখন দুটি পদের বিপরীতে 350 সিভি জমা পড়ছে। সিলেটের যখন কমিটি হলো সিভি জমা, তখন তাদের দুইটি পদের বিপরীতে 300 সিভি জমা হলো। 298 জনকে আপনি নিতে পারবেন না, আপনি তো 298 জনকে নেওয়া সম্ভব না। সভাপতি এবং সাধারণ সম্পাদক করতে হবে মাত্র 2 জনকে, এবং যাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হচ্ছে না, তারা অবশ্যই তাদের নিজেদের জায়গাটা থেকে অন্যদেরকে সমালোচনা করবে। এই জিনিসটা আগেও হয়ে এসেছে, এখনো হচ্ছে, এটি অস্বাভাবিক কিছু না। এগুলোকে আমাদের ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে। এখন আমি যেটা বলছি যে অভিযোগের বিষয়, এখন হ্যাঁ, অভিযোগ আমরাও শুনছি, যে আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে বাণিজ্যের একটি অভিযোগ এসেছে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে। হ্যাঁ, এরকম অভিযোগ আমরা কিছুদিন এর পূর্বেও শুনছি, আমরা এই ধরনের অভিযোগ অনেকেই করছে, কিন্তু আসলে সেটা, আমিও তো কেন্দ্রীয় কমিটির একজন সহসভাপতি, আসলে তার যে সত্যতা, সেই সত্যতা কেউ প্রমাণ করতে পেরেছে কিনা। আসলে উড়ো অভিযোগ তো আমি চাইলে উড়ো অভিযোগ কেউ সবার নামেই করতে পারি, বা উড়ো অভিযোগ, এত বড় একটি ছাত্র সংগঠন যেখানে 50 লাখ নেতাকর্মী আছে, উড়ো অভিযোগ করা যায়। কিন্তু অভিযোগের সত্যতা, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, অভিযোগের সত্যতা আছে কিনা সেটা কিন্তু যাচাই করার দায়িত্বও কিন্তু আমাদের। যে অভিযোগটা কতদূর সত্যি সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এখানে বর্তমান হচ্ছে ছাত্র সংগঠনের কাজ কি সেটা নিয়ে কথা এসেছে। আর করোনার সময় আমরা করতে পারতাম, মানে অনলাইনে কার্যক্রম। হ্যাঁ, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন তার কর্মসূচি করছেন। হ্যাঁ, আমি এই বিষয়টায় আসছি। কর্মসূচি অনলাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসলে যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে আমাদের উন্নত দেশগুলোতে ইন্টারনেট সুবিধা ছিল না, জিনিসটা কিন্তু এমন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিল যে এই বাংলাদেশকে তিনি ডিজিটাল করবেন, এই বাংলাদেশের মানুষকে তিনি সেই ইন্টারনেটের আলো দেখাবেন। তো আমরা বিদ্যুতের আলোর সাথে সাথে ইন্টারনেটের আলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুবিধাটি নিতে পারেনি। আমি সেই ব্যাখ্যায় আসছি। এটি ছোট করে আমরা বিরতিতে যাব, যে শেষ করেন আপনার বক্তব্যটা। হ্যাঁ, আমি বলছি, ছোট করেই বলছি যে এখানে সুবিধাটি নেওয়ার কথা বলা হচ্ছে। তো আমি বলবো যে অনলাইনের যে কার্যক্রম, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে তো আসলে একটি জুম মিটিং করা সম্ভব। আর আরও একটি কথা এসেছে যে কোনো মানুষ জানে না কিন্তু কমিটি হয়ে যাচ্ছে। এখন ছাত্রলীগের কমিটি, যারা কেন্দ্রীয় কমিটির আছে, আপনারা জানেন সবারই দায়িত্বপ্রাপ্ত একটি ইউনিট আছে। যেমন আমার দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলো হচ্ছে যতগুলো সরকারি কলেজ কেন্দ্রীয় কমিটির আওতায় আছে, সেই সরকারি কলেজগুলো হচ্ছে আমার দায়িত্বপ্রাপ্ত। তেমনি সব হচ্ছে সবারই কেন্দ্রীয় কমিটির একটি দায়িত্বপ্রাপ্ত জায়গা রয়েছে। তো এত যে কমিটি করা হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত
দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে কথা বলে যে তাদেরকে পাঠিয়ে সিভি নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে মতামত করে আলোচনা করে কিন্তু কমিটি করা হচ্ছে। আসলে একটি কমিটি করার ব্যাপারে তো আসলে 300 জনের মতামত এক হবে না বা মতামত এক মিলবে না। সেক্ষেত্রে সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব ভাগের মাধ্যমে কিন্তু সেই দায়িত্বপ্রাপ্ত, যেমন সরকারি কলেজের কমিটির ক্ষেত্রে যেমন আমি, তারপরে সিলেটে যারা কমিটি হচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে কিন্তু আমাদের সভাপতি সাধারণ সম্পাদক কথা বলেছে। একদম যে বলেনি সেটি আমরা এড়িয়ে যেতে পারবো না, কিন্তু মতামত নিয়েছে কিনা সেই বিষয়ে আমরা না আসি। তবে আমাদের সাথে যে আলোচনা হচ্ছে না এই অভিযোগটি আসলে সত্যি নয়। জি, তিলোত্তমা শিকদার, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আজকে ছাত্র রাজনীতির নানা দিক নিয়ে। জনাব ইসাক আলী খান পান্না, আপনার কাছে ফিরে, আপনিও বলছিলেন যে রাজনীতির আসলে ধরনটাই পাল্টে গেছে। আগের সেই রাজপথের এখন প্রয়োজনীয়তাটা নাই, যেটা কিছুটা বিরতির আগে সাদ্দাম হোসেন বলছিল যে এখন আসলে মানে তাদের লক্ষ্য, আপনি যেটা বলছেন লক্ষ্যটা অনেক বদলে যাওয়া। কিন্তু সেই নতুন বাংলাদেশ গড়া বা এই যে বদলে যাওয়া ছাত্র রাজনীতিকে ধারণ করার সেই সক্ষমতা কি এখনকার ছাত্র লীগের যারা নেতৃত্বে আছেন বা যারা নেতৃত্বে আসবেন তারা সেইভাবে গড়ে উঠছে কিনা, বা সেইখানে আপনার কি বলে সংগঠনের মুরব্বী হিসাবে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে কিভাবে তারা নিজেদের আরও সক্ষম করে দেশের জন্য তৈরি করতে পারে? দেখেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আর বাংলাদেশ তো লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। এই বাংলাদেশতে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো না, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারবো। তো এই সোনার বাংলাদেশ করতে হলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন, আমি আশাবাদী যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব করতে গেলেই কিন্তু একঝাঁক তরুণ, শিক্ষিত এবং জনগোষ্ঠী দরকার। সেই জায়গাটা ছাত্রলীগ চাইলে পারবে। তবে ছাত্রলীগের মাঝে মাঝে যে ছন্দের পতন ঘটে, কাজ করতে গিয়া বাধার সম্মুখীন, সমালোচনার সম্মুখীন এবং কাজের অগ্রগতিটা একটু স্লো হয়ে যাওয়া, এই ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে ছাত্রলীগ কিন্তু খুব একটা বড় ছাত্র সংগঠন, এটা আপনি নিজেও জানেন যে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের অর্জন আছে, সেই অর্জনকে ধরে রাখার জন্য এবং সামনে আগাবার জন্য এখন পা ফেলতে হবে বর্তমান নেতৃত্বের খুব সতর্ক অবস্থায়। যেমন নেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের সতর্ক হতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই নেতৃত্ব সঠিক কিনা, তার হাতে এই ঝান্ডা দিলে সে বইতে পারবে কিনা। আলোচনার একটা জায়গায় কিন্তু আসছে যে স্বাধীনতার 50 বছর পর আজকেও কিন্তু আমার বাংলাদেশে, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এই বাংলাদেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এই জায়গাটা আমরা কেন আসলাম, এটি কিন্তু ছাত্র সমাজের, শুধু ছাত্রলীগ না, বাংলার তরুণ সমাজের এই জায়গাটা বুঝতে হবে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975-এর 15ই আগস্টে হত্যা করা হলো, তখন থেকে কিন্তু বাংলাদেশের এই ইতিহাসের চাকাটা উল্টা দিকে ঘোরা শুরু করলো। বাংলাদেশ সেই পাকিস্তানি ভাবধারায় চলা শুরু করলো এবং সেইখানে কিন্তু বাংলার তরুণ সমাজ, একটা বড় অংশের তরুণ সমাজ, শুধু ছাত্রলীগ না, কিন্তু এখানে আরও অনেক ছাত্র সংগঠন আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, সংগ্রাম করছে এই মুক্তিযুদ্ধের চেতনায় চলার জন্য। কিন্তু পাশাপাশি দেখেন, জিয়াউর রহমান সাহেব এই ক্ষমতায় আসার পরে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে তিনি প্রতিষ্ঠিত করলো, অমুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলো এবং রাষ্ট্রের বাহিরে বিদেশে দূতাবাসে কিন্তু এই রাজাকার আলবদর যাদেরকে বলেন এবং বঙ্গবন্ধুর খুনি যারা, তাদেরকে তিনি পুরস্কার করলেন। গোলাম আজমকে বাংলাদেশে সে নাগরিকত্ব দিলেন, আব্দুল আলিমকে তিনি কারাগার থেকে বের করে এনে তিনি মন্ত্রী বানালেন, এই ধর্মমন্ত্রীর যে কুখ্যাত রাজাকার মাওলানা মান্নানকে তিনি মন্ত্রী বানালেন। এমনিভাবে হাজারো ঘটনা আছে। তার এই ধারাবাহিকতা, তার স্ত্রী বেগম জিয়া এবং এরশাদ কেউ কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসে নাই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক হুমকি, অনেক রক্তচক্ষু, অনেক বাধার
সম্মুখীন হয়েও তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, মুক্তিযোদ্ধার চেতনা তিনি ধারণ করে সামনে। সেই জায়গায় কিন্তু সেই লড়াইয়ে তো ছাত্রলীগের একটা বড় ভূমিকা আছে। সেই জায়গায় ছাত্রলীগকে বাঁচতে হবে যে আমি কার হাতে নেতৃত্ব দিচ্ছি, আমি কোন নেতাকে আমি ছাত্রলীগের সভাপতি, সম্পাদক অথবা বিভিন্ন টায়ারে তাদেরকে বসাচ্ছি, তিনি আমার সেই আদর্শ ধারণ করেন কিনা এবং সামনে তিনি এই আদর্শ এগিয়ে নিয়ে যাবেন কিনা। এইখানে ছাত্রলীগের কিন্তু একটা খুব সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সেইটা যদি ভুল করে তাহলে অনেক ক্ষেত্রেই তার কর্মকাণ্ড ভুল হয়ে যাবে, সামনে এগোতে পারবে না। অতএব আমার তাদের প্রতি আহ্বান থাকবে যে তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে বাঁচতে হবে এবং দেশ গড়ার ক্ষেত্রে এবং এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সর্বোপরি বাংলাদেশকে যদি একটি উন্নয়নশীল দেশ এবং সোনার বাংলা করতে চায় তাহলে কিন্তু আবার আমাদেরকে খুব সতর্কভাবে পা দিয়ে সামনের দিকে এগোতে হবে এবং সমস্ত টায়ারের পর্যায়ক্রমে যাদেরকে আপনি দায়িত্ব দেবেন তাদেরকে ওই জায়গাটায় আসতে হবে এবং তাদের চিন্তা চেতনা মরণের সব জায়গায় এটাই থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, যে অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে সুযোগ দিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করার জন্য যারা অসাম্প্রদায়িক চেতনায় থাকে তাদেরকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আপনার গড়ে ওঠে সাগরও এইভাবে আমাদের একটা সম্মুখ যুদ্ধে আমাদের যেতে হলে, যে কথা আছে না 10-এর লাঠি 1-এর বোঝা, কিন্তু বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেটি পারছে। মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে তিনি এক জায়গায় নিয়ে দেশ পরিচালনা করেছে। আওয়ামী লীগ কিন্তু ইচ্ছা করলে পারতো এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে, কিন্তু আপনি লক্ষ্য দেখেন সেই 96 এবং পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধু কন্যা কিন্তু সকলকে অ্যাকোমোডেট করে, মানে জোট সরকার বলি আমরা সেটা চাই যে এই ছাত্রলীগের নেতৃত্বেই তারা সামনের দিকে এগিয়ে যাবে এমনি চেতনার ভিত্তিতে এবং তাদের আদর্শ সেই সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে। জনাব ইসহাক আলী খান পান্না, আপনাকে ধন্যবাদ। সাদ্দাম হোসেন, আপনার কাছে দুইটা জিনিস, আপনি যেন শুরুতে আপনার প্রথম বক্তব্যে বলছিলেন যে ক্যাম্পাসে শান্তি এবং গণতন্ত্র, এই দুটার সাথে আমি একটু যদি দ্বিমত পোষণ করি, আপনি যদি ক্যাম্পাসে আপনার যে মূল প্রতিপক্ষ যারা ছাত্রদল তাদেরকে যদি ঢুকতেই না দেন তাহলে তো শান্তিই থাকবে, তারা আসলে না মারামারি হবে। আর গণতন্ত্রের কথা যদি বলি, ডাকসু নির্বাচন অনেক বছর পরে অনেক প্রত্যাশা নিয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, তারপরে কিন্তু আর ডাকসু নির্বাচনের মেয়াদ অনেক আগে ফুরিয়ে গেছে, নতুন করে আর কিন্তু মানে সেটাও হচ্ছে না। ফলে আমি শান্তি এবং গণতন্ত্রের সাথে আমি ঠিক পুরোপুরি একমত হতে পারি না। বরং আপনাদের বিরুদ্ধে যেমন মানে অভিযোগের কথা যদি বলি, সেটা তো ধরেন আমি বুয়েটের কথা বিচার হয়েছে বা বিশ্বজিতের বিচার হলেও রায় বাস্তবায়ন হয়নি সেটা আছে, যেমন কিছুদিন আগে কুয়েটে এক শিক্ষকের ছাত্রলীগের অনেক এরকম অনেকগুলো বলা যাবে। কিন্তু আমি তো একদম সাম্প্রদায়িক ইয়ের কথা বলি, যেটা আমি নাসিরউদ্দিন খোকনের কাছে জানতে চাইছিলাম, যে যখন নাকি দুর্গাপূজার সময় সারা দেশে সাম্প্রদায়িক হামলা হলো তখন ছাত্রলীগ যতটা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াতে পারতো, রুখে দাঁড়ানো মানে কিন্তু তাদের সাথে মারামারি করে না, কিন্তু ছাত্রলীগের একটা আদর্শিক জায়গা থেকে সেইখানে একটা ঘাটতি, যেটা ইসহাক আলী খান পান্না বলেন যে আপনারা যাদের নেতৃত্বে আনবেন দায়িত্ব দিবেন তারা সত্যি সত্যি অসাম্প্রদায়িক মানসিকতার কিনা। সেই জায়গাতে আমি বলতে পারি যে এখন বা ছাত্রলীগে অনেক রকমের ভেজাল নানা জায়গায় ঢুকেছে, যারা আসলে যেমন নাসিরউদ্দিন খোকন যেমন বলছিলেন অনেক অন্য সংগঠন করেন বা ছাত্রদল বা ইভেন ছাত্র শিবিরের লোকজনও ছাত্রলীগের নেতৃত্বে চলে আসছেন, এমন ঘটনাও আমরা শুনি, হয়তো কম কিন্তু এমন ঘটনা হচ্ছে। সেইখানে আপনাদের আরও দৃঢ় থাকা দরকার কিনা? দেখুন, সেটি আমাদের পথ চলায় সীমাবদ্ধতা আছে, গণতান্ত্রিক পথেও ক্যাম্পাস যে ক্যাম্পাস ডেমোক্রেসিতেও ত্রুটি বিচ্যুতি আছে, সেটি তো আমরা অস্বীকার করছি না, কিন্তু ছাত্র রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। আমি এমনও কিন্তু আমাদের অতীতের বাস্তবতা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি এখানে রীতিমতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো রণক্ষেত্রে পরিণত হতো, রীতিমতো বন্দুকযুদ্ধ হতো, আমাদের শিক্ষার্থীদের ঘুম ভাঙতে হয়তো গুলির শব্দে, হুট করে নেমে আসতো অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা, শিক্ষার্থীরা জানতো না কবে আর ক্যাম্পাস খুলবে। সে সংজটে নিমজ্জিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 4 বছরের অনার্স শেষ করতে 8 বছর লাগতো, পরীক্ষা কবে হবে না তার কোনো ঠিক ঠিকানা ছিল না, এবং লেখাপড়া শেষ করে যে তার কর্মসংস্থানের নিশ্চয়তা আছে সেই নিশ্চয়তা ছিল না, মেধাভিত্তিক নিয়োগ পরীক্ষা ছিল না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা ছিল না। সেগুলোতে কিন্তু একটি অভূতপূর্ব পরিবর্তন এসেছে। সেদিক থেকে আমি বলবো ছাত্র রাজনীতিতে আশা করার মতো অনেক জায়গা আছে। ছাত্রলীগ সেই আস্থার ঠিকানাটি সবসময় এনে দিতে পেরেছে। বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে লেখাপড়া করছে, তাদের ক্যাম্পাস জীবন শেষে চাকরিতে প্রবেশ করার সুযোগ পাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গটি আপনি আনলেন। 25টি পদের মধ্যে 23টি পদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয়ী হয়েছে।
এবং আমরা কিন্তু পথ চলতে গিয়ে অনুভব করি যে ছাত্রলীগ নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন, কিংবা অনেকের ক্ষেত্রে অনেক সমালোচনা সাধু সমালোচনা, সেই সমালোচনা থেকে আমরা আত্ম উপলব্ধি করি, পরিবর্তনের দিশা খুঁজে পাই। কিন্তু অনেকের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সমালোচনাও আছে। সেদিক থেকে তাদের সমালোচনাটা হচ্ছে এক ধরনের বাংলাদেশ ছাত্রলীগের সমালোচনা তাদের কাছে ফ্যাশনের একটি বিষয়। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিধিতে আমরা বিচরণ করি, আমরা কিন্তু দেখি যে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটি মিতালি রয়েছে। শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে এখনও নির্ভরতা খুঁজে পায়। আমাদের তো সংগঠনটি অনেক বড়, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে, এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি তরুণ প্রজন্মের যে আস্থা রয়েছে সেটির বহিঃপ্রকাশ কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের যে সংযোগ সেটির মধ্যে আমরা দেখতে পাই। শিক্ষার্থীদের যে কোনো সংকটে তাদের উন্নয়ন ফি বাড়ানো হচ্ছে, তাদের ফলাফল অনেক দিন পরে দেয়া হচ্ছে, আবাসন সংকটে তারা নিমজ্জিত হচ্ছে, কিংবা সামাজিক সাংস্কৃতিক প্রয়োজন, তাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন, সকল বিষয়ে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে আসে, অন্য কোনো ছাত্র সংগঠনের কাছে তারা যায় না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক আধিপত্যের রাজনীতি বাংলাদেশ ছাত্রলীগ কখনোই করে না। আমরা শিক্ষার্থীদের হৃদয় জয় করার চেষ্টা করি, বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করি, এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের তরুণ প্রজন্মের যে দুর্বার আকাঙ্ক্ষা রয়েছে, এই আকাঙ্ক্ষার কারণে শিক্ষার্থীদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের একটি আত্মিক বন্ধন গড়ে ওঠে। আপনি সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টানলেন, এবং এখনও কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ছাত্রলীগ একটি অপরাজেয় দুর্গের নাম। যখন সর্বশেষ দুর্গাপূজার ঘটনা ঘটেছে, আমাদের হৃদয়ে কান্না এসেছে। আমরা এই ঘটনাগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। এবং এটি যেমন ঘটনার একটি সত্য, বাংলাদেশ ছাত্রলীগ লড়াই করেছে, এটিও কিন্তু সত্য। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ ঘটনাগুলোতেও পিছপা হয়নি। বাংলাদেশ ছাত্রলীগ পূজা মণ্ডপ পাহারা দেওয়া থেকে শুরু করে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করা, কারণ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কিন্তু একটু যদি আমি দ্বিমত পোষণ করি, চাঁদপুরের ঘটনায় মানে সহিংসতার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। কোথাও কোথাও হয়তো পাহারা দিয়েছেন, কিন্তু চাঁদপুরের ঘটনায় কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধেও অভিযোগ এসেছে। ফলে সেইটা আমি সেইখানে যে মানে পুরোপুরি মানে ছাত্রলীগের কাছে যেই মানে প্রত্যাশা যেটা, সেইখানে অনেক জায়গায় বিচ্যুতি ঘটেছে, সেইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটি ঠিক যে মানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তো কোনো চোরাপথ নেই, কোনো শর্টকাটও নেই। কারণ আমাদের এই লড়াইয়ে কিন্তু দীর্ঘদিন সংগ্রাম করতে হবে, সামাজিক সাংস্কৃতিক জাগরণ তৈরি করতে হবে, তরুণ প্রজন্মের মানুষ আরও দৃঢ়তার সঙ্গে এই অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক মানুষের জন্য প্রস্তুত করতে হবে। সেই লড়াই কিন্তু একটি বৃহত্তর লড়াই, সেটি সময় সাপেক্ষ লড়াই। বাংলাদেশ ছাত্রলীগ সেই লড়াই অব্যাহত রেখেছে, এবং আমরা মনে করি স্বাধীনতার আন্দোলনে যেমন আমরা বিজয়ী হয়েছি, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনেও বাংলাদেশের তরুণ প্রজন্ম বিজয়ী হবে, এবং বাংলাদেশ ছাত্রলীগই সেটি নেতৃত্ব দেবে। এটি ঠিক যে আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের ইসহাক আলী খান পান্না ভাই যেটি বলেছেন, যে আমাদের নেতৃত্ব নির্বাচনে আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে এই সংগঠনটি যারা ধারাবাহিকভাবে করেছে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি যারা দায়বদ্ধতা অনুভব করে, শহীদের রক্তের প্রতি যারা ঋণ অনুভব করে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগ্রামকে যারা নিজেদের জীবনের রোডম্যাপ মনে করে, তাদেরকে যেন আমরা রাজনৈতিক নেতৃত্বে নিয়ে আসতে পারি, এবং ধারাবাহিকভাবে যারা সাংগঠনিক প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত, উড়ে এসে কেউ যেন বাংলাদেশ জুড়ে না বসে, সেটি নিশ্চিত করার দায়বদ্ধতা আমরা অবশ্যই অনুভব করি, এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শপথ আমাদের অবশ্যই রয়েছে। জি, সাদ্দাম হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতি যাচ্ছি। বিরতির পর ফিরে এসে অজয় দাশগুপ্তের কথা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার কাছ থেকে যেটি সাদ্দাম হোসেন বলছিলেন যে আশা করার এখনো অনেক জায়গা আছে, শুধু ছাত্রলীগ না, সামগ্রিকভাবে ছাত্র রাজনীতির কাছে আশা করার জায়গা কতটা, সেটা শুনবো অজয় দাশগুপ্তের কাছে, একজন বর্তমানে সাংবাদিক, সাবেক ছাত্র নেতার কাছ থেকে, বিরতির পরে এসে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আজকে ৭৪ বছর আগে জন্ম নিয়েছিল সংগঠনটি। সেই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর সাথে ছাত্র রাজনীতির নানা দিক এবং ছাত্র রাজনীতির ধরনটা পাল্টে যাওয়া, যেটা সত্যি সত্যি শুধু ছাত্র রাজনীতি না, বাংলাদেশের মূল রাজনীতির ধরন অনেকটা পাল্টে গেছে। আগে যেমন রাজপথের যেই দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম, সেটা অনেকটা মানে দেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের সাথে সাথে রাজনীতির ধরন অনেক পাল্টে গেছে। ফলে সেখানে ছাত্র রাজনীতি, এবং যেটা ইসহাক আলী খান পান্না বলছিলেন যে তাদের সময়কার যে একটা লক্ষ্য ছিল যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা কিন্তু এখনকার
সংগঠনের এখন যারাই ছাত্রলীগ করুক আর যেই সংগঠনে করুক সেই ছাত্রদের হয়তো তেমন লক্ষ্য থাকে না। এই বদলে যাওয়া ছাত্র রাজনীতির কাছে যেটা বিরতির আগে সাদ্দাম হোসেন বলছিলেন যে আশা করার এখনো অনেক জায়গা আছে, সেই জায়গাটা আমি শুনতে চাইবো অজয় দাশগুপ্তের কাছে। ধন্যবাদ। আমি তো বঙ্গবন্ধু স্বাধীনতার পরে কিন্তু বড় একটা ধাক্কা ছাত্রলীগের জন্য এসেছিল। জাসদ একটা, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু বের হয়ে গিয়েছিল। আর একটা ধাক্কা আসলো, বাকশাল নামে আরেকটি দল হয়েছিল ৮০ সালের প্রথম ৮০ দশকে, তখনও কিন্তু ছাত্রলীগের একটা, এই দুইটা বড় জাতীয় ছাত্রলীগ হয়েছিল তখন, জি জাতীয় ছাত্রলীগ, এবং কঠিন ছিল কিন্তু সেইটা সামলে উঠতে উঠতেই দেখা গেল যে সামরিক শাসন, এবং তারপরে আবার বিএনপির শাসন, এবং এটা কতটা খারাপ ছিল আমার মনে আছে যে ২০০৫ সালে ছাত্র দলের সব প্রায় কেন্দ্রীয় নেতারা সবাই আমার সঙ্গে একটি আলোচনায় যোগ দিয়েছিলেন। তো বলছিল যে অজয় দা আমাদের সঙ্গে একটু থাকেন, চাইলে এই মুহূর্তে আমি আপনার যদি ১০০০ গাড়ি দরকার হয় দেখবেন আপনার এই তেজগাঁর অফিসের এখানে এসে হাজির হয়ে যাবে ১ ঘন্টার মধ্যে। মানে এইটাকে কিন্তু ছাত্র আন্দোলনের একটা দাপট দৌরাত্ম্য এইভাবে দেখা হয়েছিল। তো আমি এই যে আশার কথাটা যদি বলেন, আগে একটু উল্টা নিরাশার দিক, সেটার মধ্যে আশার কথা বলবো। বাংলাদেশে কিন্তু মেধাবী ছাত্রছাত্রী যারা, তাদের একটি বড় অংশের গন্তব্য কিন্তু দেশের বাইরে, তারা যায় এবং ফিরে আসে না। কিন্তু আশার দিক হচ্ছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এবং তার পুত্র বা তথ্য উপদেষ্টা যেভাবে বলি, এই যে ডিজিটাল বাংলাদেশ, সারা দুনিয়ায় কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা আছে তাদেরকে কিন্তু বাংলাদেশের কল্যাণে, মঙ্গলে, হিতার্থে মুহূর্তে সংযুক্ত করা যায়। এখন কিন্তু আর সবাইকে শারীরিকভাবে ফিরে আসার দরকার নেই। এই কাজটি আমি, ছাত্রলীগের নেতারাও বললেন যে সবচেয়ে বড় সংগঠন, তাদের কাছে আশা করব যে মেধাবী প্রজন্ম যারা দেশের বাইরে চলে যাচ্ছে, যাওয়ার হোক, যাতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে না যায়, বরং দেশেই অন্য দেশের ছেলে মেয়েরা পড়তে আসে, এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এইটা ছাত্রলীগের একটা আন্দোলনের কাজ হবে। আমি একটু যুক্ত করি ছোট্ট, আপনি যখন বলছিলেন যে দেশের বাইরে চলে যায়, আরেকটা নতুন এখনকার প্রজন্মের আরেকটা রাজনীতি বিমুখ একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যারা মানে ছাত্র রাজনীতি বা রাজনীতির কথা শুনলে না আমি রাজনীতি করি না, আমি ছাত্র রাজনীতির সাথে আমার কোনো ইয়ে নেই, এমন রাজনীতি বিমুখ একটা প্রজন্ম গড়ে উঠছে। কিন্তু বিদেশে যাওয়া এবং রাজনীতি বিমুখতা, এইটাও শুধু একটু যদি আপনি দৃষ্টি মানে ফেলেন একটু। মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে এই ২০,০০০ ২৫,০০০ প্রতিষ্ঠানে একদিনে তারা আলোচনা করুক, ছাত্রলীগের কথা বলুক, বঙ্গবন্ধুর কথা বলুক, বঙ্গবন্ধুর কন্যার কথা বলুক। আমি মনে করি যে এই যে ডাকসু নির্বাচনের কথা বললেন, শুধু তো ডাকসু না, সারা দেশে তো এই যে শত শত হচ্ছে, সেখানেও তো নির্বাচনের প্রশ্ন। আর নির্বাচনে জয়লাভের জন্য আপনাকে তো ছাত্রদের কাছেই যেতে হবে, এবং যেতে হলে ছাত্রলীগের জন্য সুবিধা হচ্ছে, যেটা পান্না ভাইও বললেন যে আশার কথা, সেই আশার কথা কিন্তু হচ্ছে যে আপনাকে অনেক কিছু নিয়ে যেতে পারেন, আপনাকে হাতড়াতে হবে না যে কি ঐতিহ্যের কথা বলবই। আপনার সমর্থনে কিন্তু এই যে বাংলাদেশে ১২ বছর ধরে ১৩ বছর ধরে বই দেওয়া হচ্ছে, আপনি বিশ্বের কম দেশে পাবেন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার বা পরের সরকার চেষ্টা করেছে, তারা কিন্তু এইভাবে সফল কাজটি করতে পারেনি। বাংলাদেশের এই যে ডিজিটালাইজেশন অফ দি সোসাইটি, এইটা অনেক দেশের জন্য নজির হয়ে আছে। কিংবা অর্থনৈতিক অগ্রগতির কথা বলেন, কিংবা সমস্যার কথা বলেন, যে চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি নিয়ে আসছে, মানে ছাত্রদের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, এইটা যেমন। আবার উল্টা দিকে বলেন, সমাজের আর্থিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বুদ্ধিবৃত্তিগত সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে কিন্তু বৈষম্য বাড়ছে। এবং এই বৈষম্যের জায়গাটা কিন্তু তরুণ প্রজন্ম, বঙ্গবন্ধু নিজেও বলতেন যে আমি অনেক কথা বলতে পারি না, রাষ্ট্রীয় দায়িত্ব থাকা, স্বাধীনতার পরে বলেছেন, কিন্তু তরুণরা, ছাত্ররা, তোমরা কিন্তু বলতে পারো, আমি যে কথা বলতে পারি না, আমার সেই কথাটা তোমরা বলো, আমি তার মধ্য দিয়ে আমার পথ নির্দেশ খুঁজে পাবো, আমার পথের সন্ধান পেয়ে যাব। কাজেই বঙ্গবন্ধু কন্যা যে অগ্রগতির কথাগুলো বলছেন, অনেক বাধা আছে, সেই বাধাগুলো কিন্তু ছাত্রলীগের তরুণরা
তুলে আনতে পারে। তারা যতটা ভালোভাবে বৈষম্য বিষয়গুলো, এই যে ডিজিটাল ডিভিশনের কথা বলে, যে তথ্য প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, কিন্তু সমাজে যারা সম্পদশালী তাদের পরিবারের সন্তানরা আর যারা ততটা সম্পদশালী না কিংবা একেবারে এই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, এই যে আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর ক্ষেত্রে বৈষম্য আছে, সেই বৈষম্য কিভাবে দূর করা যায়, কিভাবে এই যার হাতে আধুনিক প্রযুক্তির মোবাইল ফোনটা নেই পড়াশোনা করার জন্য, সেই মোবাইল ফোনটা কি করে সমাজের কোন অংশ থেকে আনা যায়, বাজেট থেকে কিভাবে আনা যায়, এইটা কিন্তু ছাত্রলীগের জন্য একটা বড় দায়িত্ব হতে পারে। সাংগঠনিক বিষয়গুলো আমি বলবো না, আমি নিজে ছাত্রলীগের, আমাদের সময় ফুরিয়ে গেছে, আপনি একটা কনক্লুশন করেন। জি, বঙ্গবন্ধু যখন এক ছাত্র সংগঠন করেছিলেন ৭৫ সালে, সব ছাত্র সংগঠনকে একত্র করেছিলেন, ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি করেছিলেন, আমি তার সদস্য ছিলাম। কিন্তু ছাত্র সংগঠন, ছাত্রলীগ, অভ্যন্তরীণ সমস্যা আছে, অন্য সংগঠনেরা আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো অনেক বড়। সেই কাজটা আমি আশা করব এই যুগে নূতন মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এইটার সামনের সারিতে ছাত্রলীগ থাকতে পারে। সেই ক্ষমতা, সক্ষমতা তার আছে। সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আছে, তার সামনে আদর্শ আছে, এবং সেই আদর্শের ধারক জাতীয় পর্যায়ে নেতৃত্ব আছে, যেটা শুধু দেশের মধ্যে না, বিশ্ব সমাজে স্বীকৃত, নন্দিত। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।